আব্বু নীতি, অ্যাকচুয়ালি আব্বু নীতিটা কি একটু ভালোভাবে খেয়াল করো। যে আমরা কি জানি 1s 2s 2p 3s 3p 3d, দেন হচ্ছে আমাদের 4s 4p 4d 4f, দেন হচ্ছে 5s 5p 5d 5d, দেন হচ্ছে আমাদের 5s 5p 5d 5f, দেন হতে পারে 5g। ওকে, তাহলে একটু যদি আমরা ট্রাই করি, তাহলে ইলেকট্রন আগে কিভাবে যাবে, এখানে যাবে। দেখো আমরা একটু কোণাকুণি চিন্তা করব, 1s এ যাবে। তাহলে আব্বু নীতিতে উনি বলেছেন যে যখন কোনো পরমাণুর ইলেকট্রন কোনো অরবিটালে প্রবেশ করে তখন সেটি নিম্ন শক্তি অরবিটালে যাবে এবং এইভাবে পর্যায়ক্রমে উচ্চতর শক্তি অরবিটালে প্রবেশ করবে। তাহলে আমরা একটু দেখি যে অ্যাকচুয়ালি কিভাবে প্রবেশ করতেছে। ফার্স্টে ইলেকট্রন যাচ্ছে এভাবে, তাহলে 1s, দেন আমি কিভাবে করব 1s, তারপরে যাবে কোথায়, 1s থেকে যাবে 2s এ, ডালে গেল 2s এ। আচ্ছা, তাহলে এবার দেখি এরপর কোথায় যাবে। তাহলে আমরা চলো একটু লিখে ফেলি যে কোথায় কোথায় যাচ্ছে। ফার্স্টে 1s এ যাচ্ছে আব্বু নীতি অনুযায়ী, দেন আমাদের হচ্ছে 2s এ যাচ্ছে, এরপরে ইলেকট্রন কোথায় যাচ্ছে আমি খেয়াল করব, 2s থেকে 2p তে যাচ্ছে, এরপর আসতেছে 3s এ, এরপর একটু দেখি কোথায় যাচ্ছে ইলেকট্রন 3p, দেন হচ্ছে 4s আসতেছে, 3s 3p, তারপর আসতেছে আমাদের কোথায় 3s 3p, এরপরে আসতেছে আমাদের 4s এ। এরপরে ইলেকট্রন কোথায় যাচ্ছে, এরপর ইলেকট্রন যাচ্ছে 3d তে, দেন 4f এ, দেন 5s এ। তার মানে 4s এর পর যাচ্ছে কোথায় ইলেকট্রন 3d তে, এরপর ইলেকট্রন যাচ্ছে 4p তে, এরপর ইলেকট্রন যাচ্ছে 5s এ। এরকম করে আমাদের পর্যায়ক্রমিক ভাবে এরপর 4d তে 5p তে 4f এ 5d তে, এরকম করে আমরা পর্যায়ক্রমিক ভাবে বাড়তে থাকবো। কিন্তু এখানে একটা বিষয় একটু লক্ষণীয়, ইলেকট্রন যাওয়ার সময় এভাবে যাবে যে যেমন 3p তে 3p হওয়ার পর 3d তে যাওয়ার কথা ছিল কিন্তু না গিয়ে 4s এ গিয়েছে, যে একটা কারণে হয়েছে, সে কারণটা আমি ব্যাখ্যা করব। কিন্তু ইলেকট্রন যাওয়ার সময় ওরা বলেছে যে যে শক্তিটা হচ্ছে নিম্ন শক্তি স্তর, সেটা হচ্ছে সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে নিম্ন শক্তি স্তর তুমি কিভাবে হিসাব করবা, n+l এর মান অনুযায়ী, n+l এর মান হিসাব করে তুমি কি করবা, ইলেকট্রন কিভাবে যায় সেটা হিসাব করবা। কিন্তু ইলেকট্রন দেওয়ার সময় আমরা এইভাবে হিসাব করব, কিন্তু ইলেকট্রন বিন্যাস লেখার সময় কিন্তু আমরা এইভাবে ইলেকট্রন বিন্যাসটাকে লিখবো না, আমরা কিন্তু এইভাবে লিখবো 1s 2s 2p 3s 3p, তারপরে লিখবো 3d, তারপরে লিখবো কি 4s, তারপরে 4p 4d, এরকম করে লিখে যাব। মানে n এর মান অনুযায়ী শক্তি স্তর অনুযায়ী লিখে যাব, ঠিক আছে। কিন্তু ইলেকট্রন দেওয়ার সময় আমরা কাউন্ট করব কোনটা আকারে ছোট। তো সেই ক্ষেত্রে চলো আমরা একটু বোঝার চেষ্টা করি কিভাবে করতে হয়। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এখানে এই ক্ষেত্রে আমরা কিন্তু একটা জিনিস একটু শিখতে পারি যে আমি যদি n+l এর মানটা কিভাবে হিসাব করতে পারি। যেমন পটাশিয়াম আমরা কি জানি 19, পটাশিয়াম 19 এর ক্ষেত্রে আমাদের ইলেকট্রন বিন্যাসটা কি 1s2 2s2 2p, তারপর হচ্ছে 3s 3p, দেন 3d, তারপর হচ্ছে 4s। আমি যদি এভাবে একটু লিখি এই পর্যন্ত আমরা চোখ বন্ধ করে এভাবে দিয়ে দিব 3s 3p 3d 2p 3s 3p 6 দিব। এখন দেখো 19 হওয়ার জন্য আমার কয়টা বাকি, এখানে একটু হিসাব করি, 6 6 12 3 6 18, দেন হচ্ছে 18, আমাদের হওয়া লাগবে 19। এখন এই একটা ইলেকট্রন কি আমি 3d তে দিব নাকি একটা ইলেকট্রন 4s এ দিব, এখন আমাকে এটা এইভাবে হিসাব করতে হবে। কিভাবে, আব্বু বলেছেন সর্বপ্রথমে ইলেকট্রন কোথায় গিয়ে প্রবেশ করবে, n+l এর মান অনুযায়ী যেটা নিম্ন শক্তি স্তর সেখানে গিয়ে ইলেকট্রন আগে প্রবেশ করবে, দেন উচ্চ শক্তি স্তরে পর্যায়ক্রমে উঠতে থাকবে। তাহলে তোমাদের মনে কোয়েশ্চেন আসতেই পারে যে ম্যাডাম তাহলে এই পর্যন্ত যে দিলেন আপনি বুঝলেন কিভাবে যে এখানে কোনটা উচ্চ শক্তি স্তর কোনটা নিম্ন শক্তি স্তর। অ্যাকচুয়ালি এটা হিসাব করে আমরা বের করি কিভাবে, n+l এর মান অনুযায়ী। এক্ষেত্রে যদি যেমন 3s এর ক্ষেত্রে যদি আমি একটু হিসাব করি,
n এর মানটা 3 প্লাস হচ্ছে 0, সেক্ষেত্রে হচ্ছে আমাদের 3। দেন আবার যদি 3p এর ক্ষেত্রে হিসাব করি, 3p এর ক্ষেত্রে হিসাব করলে আমাদের কি দেখতে পাচ্ছি, 3 2 হচ্ছে আমাদের কত, 3 আর 1 1 হচ্ছে আমাদের 4। সেই ক্ষেত্রে 3p তে ইলেকট্রন আগে দিব, দেন 3s এ দিব। আমরা 3p পর্যন্ত কাউন্ট করে দেন 3d 4s 3 এর পরে মানে 3d পর থেকে যত ইলেকট্রন কাউন্ট করব, এখান থেকে মূলত n প্লাস l এর মানটাকে আমরা কি করব, হিসাব করা শুরু করব। এখানে এইটার ক্ষেত্রে আমাদের দরকার হয় না, আমরা জাস্ট সরাসরি লিখে দিতে পারি, কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে আমাদের কয়টা পরমাণু ইলেকট্রন রয়েছে সেটাকে। ঠিক আছে, যদি এটাকে মাথায় রাখি তাহলে এখন দেখো আমাদের কাছে আর একটা আছে, তাহলে এই একটা কোথায় যাবে, 3d তে যাবে নাকি 4s এ যাবে। তাহলে n প্লাস l যদি হিসাব করি, n প্লাস l 3d এর ক্ষেত্রে করি, তো n এর মান হচ্ছে আমাদের 3, d এর মান হচ্ছে আমাদের কত, s এর মান হচ্ছে 0, p এর মান হচ্ছে 1, d এর মান হচ্ছে আমাদের 2, তাহলে এটা হচ্ছে 2, 3 2 5। দেন 4s এর ক্ষেত্রে কি পেলাম, 4s 0 ইজ ইকুয়াল টু 4। তাহলে কি দেখতে পাচ্ছি, 4s লেস দেন 3d। তাহলে ওই একটা ইলেকট্রন কোথায় যাবে, অবশ্যই 4s এ যাবে, 3d তে যাবে না, মানে 0 হবে। সেই ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে, সেই ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 3p6 4s 1। এর জন্যই কিন্তু আমাদের তাহলে এই আহ্ব নীতি অনুযায়ী আমরা কিন্তু এই উদাহরণটা দিয়েও কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে আমরা কি শিখলাম, যে আহ্ব নীতি অনুযায়ী বলা হয়েছে যে কোনো পরমাণুর যে ইলেকট্রন আছে সেখানে অরবিটালে, দেখো এগুলো কিন্তু সব অরবিটাল, অরবিটালের মধ্যে কিভাবে প্রবেশ করবে, মানে অরবিটালে তাদের উচ্চ শক্তি স্তর বা নিম্ন শক্তি স্তর অনুযায়ী যাবে, অর্থাৎ তার নীতি অনুযায়ী যার শক্তি কম, যে অরবিটালের শক্তি কম, সেখানে কি করবে, আগে ইলেকট্রন প্রবেশ করবে, দেন হচ্ছে পর্যায়ক্রমে উচ্চতর শক্তি স্তরে ইলেকট্রন ক্রমান্বয়ে প্রবেশ করা শুরু করবে। আর এটাই হচ্ছে আমাদের আহ্বহ নীতি। তো আহ্বহ নীতি থেকে তোমার কোয়েশ্চেন আসতে পারে, আহ্বহ নীতি একটু লিখে নাও, যে আহ্বহ নীতি রিলেটেড কি কি কোয়েশ্চেন তোমার আসতে পারে, একটু লিখে নাও। তাহলে এখান থেকে তোমার আসতে পারে হচ্ছে এই উদাহরণটাও আসতে পারে, এখান থেকে তোমার আসতে পারে, একটু লিখে নাও যে আহ্বহ নীতি কি ব্যাখ্যা। আহ্বহ নীতি থেকে 3 টাইপের কোয়েশ্চেন হতে পারে, আহ্বহ নীতি নীতি কি, তারপর হচ্ছে ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো। দেন হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে পটাশিয়াম এর 19তম ইলেকট্রনটি, 19তম ইলেকট্রনটি কেন 3d তে না গিয়ে 4s এ যায়, 3d তে না গিয়ে 4s এ যায়, 4s এ যায়, ওকে 4s এ যায়। দেন হচ্ছে 3 নাম্বারের হচ্ছে n প্লাস l এর মান হিসাব করে হচ্ছে 2s, 2p, দেন 3s, 3p, 3d, দেন হচ্ছে 4s। এই অরবিটাল গুলোর জন্য হচ্ছে জোড়া জোড়া যদি হিসাব করি, 2s এর জন্য 2p একটা সেট, দেন হচ্ছে 3s, তারপর হচ্ছে 3p একটা সেট, মানে কোনগুলোতে ইলেকট্রন আগে প্রবেশ করবে বা কোনটি আকারে বড় বা ছোট। অর্থাৎ আমি যদি এইভাবে বলি 4d কোনটি তে ইলেকট্রন আগে যাবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে দিই, যদি n প্লাস l এর মান সমান হয়, তুমি স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে একটু শিখবা, স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রেও হচ্ছে আহ্বহ নীতিটা শিখবা, আসতে পারে পরীক্ষায়, আহ্বহ নীতি শিখবা। দেন হচ্ছে তুমি আরেকটা বিষয় শিখবা, শক্তির ক্রমটা শিখবা, আমি যেটা দেখালাম শক্তির ক্রম একটু শিখবা। আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি। আর হচ্ছে চলো আমরা এবার একটু হুন্ডের নীতিটা শিখি। হুন্ডের নীতিটার ক্ষেত্রে হচ্ছে হুন্ডের নীতিটার ক্ষেত্রে আমি যদি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, তাহলে হুন্ডের নীতিতে হচ্ছে আমাদের একই শক্তি স্তর থাকবে,
অর্থাৎ আহ্বন নীতিতে কিন্তু আমরা 1s 1s 2s 2p 3s 3p এই সবগুলো নিয়েছি। হুন্ডের নীতিটা কিন্তু s অরবিটালের জন্য প্রযোজ্য নয়, অর্থাৎ যে অরবিটাল গুলোকে ভাঙা যায়, অর্থাৎ আমি একটু আগে শিখিয়েছি যে এস অরবিটালের কিন্তু কোনো অক্ষ বরাবর ভাঙা যাচ্ছে না। কাকে যাচ্ছে? পি কে যাচ্ছে, ডি কে যাচ্ছে, এফ কে যাচ্ছে। তাহলে আমরা কার কার ক্ষেত্রে পেতে পারি? পি অরবিটালের ক্ষেত্রে পেতে পারি, ডি অরবিটালের ক্ষেত্রে এই হুন্ডের নীতি আমরা কি করতে পারি? ব্যাখ্যা করতে পারি, কিন্তু এস অরবিটালের ক্ষেত্রে ব্যাখ্যা করতে পারি না। তাহলে হুন্ডের নীতিতে অ্যাকচুয়ালি কি বোঝা গেল? হুন্ডের নীতিতে হচ্ছে একই শক্তি স্তরের যে সাব অরবিটাল গুলো থাকে, সেই সাব অরবিটালের উপর নির্ভর করে কি করা হয়, কি করা হয়েছে, হুন্ডের নীতিটাকে মানে বেস করে আলোচনা করা হয়েছে। মানে হুন্ডের নীতিটা এটার উপরেই তৈরি হয়েছে, বা এই হুন্ডের নীতিটা এই বিষয়টার উপরে আলোচিত হয়েছে আমরা বলতে পারি। তাহলে হুন্ডের নীতিতে কি হয়? হুন্ডের নীতিতে হুন্ড বলেছেন যে একই শক্তি স্তরে যে ইলেকট্রন থাকে, যেমন ধরো নাইট্রোজেন হচ্ছে আমাদের 7 1s2 2s2 2p 6, একটু হিসাব করে দেখি, 6 2 2 4, আচ্ছা ঠিক আছে, এখানে 7 হওয়ার জন্য 3 লাগবে। অর্থাৎ এখানে আমরা আহ্বন নীতিটাকে শুধু এই অরবিটাল গুলো দিয়ে চিন্তা করেছিলাম, কিন্তু এখানে হুন্ডের নীতিটাকে যদি আমি এখন এক্সাইট করি, উত্তেজিত অবস্থায় নিয়ে যাই, সেক্ষেত্রে 1s2 2s2 2p x 2p y 2p z, কারণ আমি তোমাদেরকে একটু আগে শিখিয়েছিলাম যে px py pz এ ভাঙা যায়। তাহলে উনি কি বলেছেন যে হুন্ডের নীতিতে বলা হয়েছে যে একই শক্তি স্তরে যে ইলেকট্রন গুলো থাকবে, একই শক্তি স্তরের ক্ষেত্রে বলতে দেখো এখানে 2s 2p কিন্তু একই শক্তি স্তরে, একই শক্তি স্তরে যে ইলেকট্রন গুলো থাকবে, সেই ইলেকট্রন হচ্ছে প্রথমে কি হচ্ছে অযুগ্মভাবে প্রবেশ করবে, এরপরে যদি আরো থাকে সেগুলো পর্যায়ক্রমে প্রবেশ করবে, এবং একটি যদি একমুখী হয় আরেকটি তখন ঊর্ধ্বমুখী হবে। তাহলে চলো, এখানে আছে 3টি, যদি 3টি হয় তাহলে এখন আমরা এখানে কি লিখবো? 1 1 1। আচ্ছা ওকে, এটার জন্য এই হুন্ডের নীতিটাকে আমরা বক্স পদ্ধতিতে যদি হিসাব করি, তাহলে এটার জন্য যদি করি তাহলে হচ্ছে আমি যদি একটা করি 2s এর জন্য, এটা যদি 2s এর জন্য লিখি 2s, আর এটাকে যদি আমি 2p এর জন্য লিখি তাহলে হচ্ছে 2p 2p x 2p y 2p z। তাহলে দেখো একটি করে গিয়েছে। ওরা বলেছে যে যে ইলেকট্রন থাকবে প্রথমে হচ্ছে অযুগ্ম অবস্থা প্রবেশ করে, তাহলে অযুগ্ম গুলো একটি একটি করে যেহেতু একটি একটি আগে দিয়ে নিব, সবগুলোতে দিয়ে দেন যদি আরো থাকে তারপর আমরা ঊর্ধ্বমুখী করে সেটাকে, নিম্নমুখী করে সেটাকে প্রবেশ করাবো। এখানে ছিল 2টি, সেক্ষেত্রে এই একটি যেহেতু এসকে ভাঙা যায় নাই, এই জন্য আমরা এটার মতো করে এটাকে সাজাতে পারি নাই। তাহলে চলো এরকম একটা উদাহরণ যদি অক্সিজেনের ক্ষেত্রে দেখি, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে 1s 2s2 2p 4 হবে। যদি এটাকে আমি ভাঙি 2s2 2s2 2p x 2p y 2p z, দেন হচ্ছে একটি 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 4টি আছে, তাহলে এখানে হচ্ছে 2টি। তাহলে বক্সটা কেমন হবে? বক্সটা হচ্ছে 2p এর জন্য একটি 2টি, তাহলে আগে ফার্স্টে একটি একটি করে দিব, একটি 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 গেল। দেন এই যে একটা বাকি আছে px এর মধ্যে, সেটা উল্টো হয়ে বসবে। তো এইটা অ্যাকচুয়ালি মূলত হুন্ডের নীতিতে বলা হয়েছে, যে হুন্ডের নীতিতে বলা হয়েছে যে একই শক্তি স্তরে যে পরমাণু, একই শক্তি স্তরে পরমাণুর একই শক্তি স্তরে যে ইলেকট্রন গুলো থাকবে, সেই ইলেকট্রন সর্বাধিক অবস্থায় অযুগ্ম অবস্থায় ঊর্ধ্বমুখী হয়ে প্রবেশ করবে, এরপরে যদি আরো ইলেকট্রন থাকে সেই ক্ষেত্রে সেগুলো নিম্নমুখী হয়ে পর্যায়ক্রমে প্রবেশ করবে। যদি আরো থাকতো, যেমন ফ্লোরিনের ক্ষেত্রে যদি থাকতো তাহলে আরো একটা বাড়তো, সেক্ষেত্রে এটা এখানে হয়তো, তাহলে ফ্লোরিন 9, নিয়নের ক্ষেত্রে তখন আবার হচ্ছে এরকম হয়তো 10 পূর্ণ অবস্থা হয়ে যাইতো। তাহলে এটাই হচ্ছে আমাদের হুন্ডের নীতি। আশা করি তোমরা হুন্ডের নীতিটা বুঝতে পেরেছো। তো হুন্ডের নীতি থেকে কি কি প্রশ্ন পড়বা? হুন্ডের নীতি ব্যাখ্যাটা শিখবা, নাইট্রোজেন এবং অক্সিজেনের ক্ষেত্রে হুন্ডের নীতি আলোচনাটা শিখবা, যে কিভাবে হুন্ডের নীতি নাইট্রোজেন এবং অক্সিজেনের ক্ষেত্রে ব্যাখ্যা করা যায়।
আরেকটা কোয়েশ্চেন অবশ্যই শিখবা যে এস অরবিটালের জন্য হুন্ডের নীতি প্রযোজ্য নয়, ব্যাখ্যা করো। সেটা তুমি কি দিয়ে ব্যাখ্যা করতে পারো? সেটা তুমি ব্যাখ্যা করতে পারো হচ্ছে হাইড্রোজেন দিয়ে অথবা হিলিয়াম দিয়ে, যে এস অরবিটালের জন্য কেন হুন্ডের নীতি প্রযোজ্য নয়। কেন প্রযোজ্য নয় আমি একটু বলি। কারণ হচ্ছে হুন্ডের নীতিতে বলা হয়েছিল একই শক্তি স্তরের, তো সেই ক্ষেত্রে এস অরবিটাল কে যখন আমরা হিসাব করি এম এর মান একটি পাওয়া যায়। তো এস অরবিটাল কে তিনটি অক্ষ বরাবর কি করা যায় না, কোনো বিভক্ত করা যায় না, যেটা আমরা দেখে আসছি। কারণ এস অরবিটালটি হচ্ছে আমাদের কি, যে গোলাকার বা বর্তুলাকার। বর্তুলাকার হওয়ার কারণে কি হচ্ছে, এক্স ওয়াই এবং জেড অক্ষ ভাবে বরাবর সমভাবে কি থাকছে, বিস্তৃত থাকছে। ফলে এস এর আলাদা করে এস এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর কোনো কিছু পাওয়া যাচ্ছে না, মানে বিভক্ত করা যাচ্ছে না। সেই ক্ষেত্রে এস অরবিটালের ক্ষেত্রে আমরা হুন্ডের নীতিটা কি করতে পারছি না, মানে ব্যাখ্যা করতে পারছি না। তো হাইড্রোজেন বা হিলিয়াম কি করবে না, হুন্ডের নীতি প্রদর্শন করবে না। তো এরকম করে প্রশ্ন কিন্তু আসতে পারে যে হাইড্রোজেন বা হিলিয়ামের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য কিনা ব্যাখ্যা করো। তো আমি মোটামুটি যে কোয়েশ্চেন গুলো হয়, মেইন টপিক গুলো আমি বলে দিয়েছি। দেন চলো আমরা একটু পাউলির বর্জন নীতিটা শিখি। পাউলির বর্জন নীতিতে বলা হয়েছে, পাউলির যে বর্জন নীতি, পাউলির বর্জন নীতিতে বলা হয়েছে, এখানে বলা হয়েছে পাউলির বর্জন নীতি। হ্যাঁ, পাউলির বর্জন নীতি, পাউলির বর্জন নীতিতে বলা হয়েছে যে একটি একই মানে যে পরমাণুটি থাকবে সেই পরমাণুতে যে ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরে বা পরমাণুতে যে ইলেকট্রন গুলো থাকবে সেই ইলেকট্রন গুলোর মধ্যে একটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন কি করতে পারে, প্রবেশ করতে পারে। তাহলে সেই 2টি ইলেকট্রনের মধ্যে প্রত্যেকের 4টি কোয়ান্টাম সংখ্যার মধ্যে 3টির মান সমান হলেও একটি কি হবে, ভিন্ন। তাহলে চলো কিভাবে হয়। পাউলির বর্জন নীতির ক্ষেত্রে যদি আমরা একটু হিলিয়ামের ক্ষেত্রে চিন্তা করি, হিলিয়াম হচ্ছে 2, তাহলে হচ্ছে 1s2। তাহলে চলো কিভাবে হয়, এখানে আমরা কিভাবে হিসাব করতে পারি। ওরা বলছে 4টি কোয়ান্টাম সংখ্যা আমাদেরকে মনে রাখতে হবে, n l m s। s দিয়ে এখানে আমরা কি বুঝতেছি, স্পিন। তাহলে চলো এখানে ওরা বলেছে যে একটা পরমাণুতে যে ইলেকট্রন, একটা অরবিটাল থাকবে, সেই অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন যেতে পারে। মানে 2টি ইলেকট্রন গেলে সেই ক্ষেত্রে সেই ইলেকট্রনের 2টির মধ্যে প্রথম ইলেকট্রন এবং দ্বিতীয় ইলেকট্রন উভয়ের ক্ষেত্রেই 4টি কোয়ান্টাম সংখ্যার মধ্যে 3টির মান সমান আর আরেকটির মান ভিন্ন। তাহলে চলো এখানে 1s2 এর ক্ষেত্রে s এর 2টি ইলেকট্রন গিয়েছে। 2টি ইলেকট্রনের প্রথম ইলেকট্রন e1, আরেকটাকে ধরি e2। তো প্রথম ইলেকট্রনটি একটু খেয়াল করি, যদি আমি এটা একটু তোমাদের বোঝার খাতিরে এইভাবে ভাঙি, 1s1 + 1। তাহলে এই 1 এর জন্য এরা উভয় ইলেকট্রন কোথায় আছে, 1s এই তো আছে, তাই না? তাহলে আমি একটু দেখি যে প্রথম ইলেকট্রনের জন্য এটা যেহেতু 1, আমরা জানি 1 মানে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, তাহলে এটার মান লিখবো 1। এল এর মান হচ্ছে আমাদের 0। মানে কেন 0? কারণ এখানে s আছে, এখানে আমাদের s আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 0। তাহলে আমরা কি জানি যে এল এর মান যদি 0 হয়, এম এর মান আমাদের কি আসবে, 0। তাহলে আমরা কি জানি, 2টি ইলেকট্রনের মধ্যে একটি ইলেকট্রন হচ্ছে স্পিন। আমরা শিখেছিলাম গত ক্লাসে, স্পিনের 2টি ইলেকট্রনে একটি ইলেকট্রন যদি ঊর্ধ্বমুখী হয়, ঊর্ধ্বমুখীর মান হচ্ছে আমাদের +12, আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের -12। ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে প্রথম ইলেকট্রনের জন্য আমি ধরবো স্পিন +12। চলো আমাদের এটা ইলেকট্রন 1 এর জন্য হিসাব হয়ে গেল। দেখো এবার আরেকটা যদি হিসাব করি দ্বিতীয় ইলেকট্রনের জন্য, তাহলে এই দ্বিতীয় ইলেকট্রনটাও আছে কোথায়, 1s এ। তাহলে 1 s মানে হচ্ছে আমাদের 0 0। তাহলে দ্বিতীয় ইলেকট্রনটা কিভাবে যাচ্ছে, নিম্নমুখী হয়, তাহলে -12। তাহলে একটু খেয়াল করো তো, এখানে 4টা কোয়ান্টাম সংখ্যার মধ্যে 3টার মান সেম, বাট বাকি একটা যে সেট আছে সেটার মান হচ্ছে ভিন্ন। আর এটাই হচ্ছে আমাদের পাউলির বর্জন নীতি। পাউলির বর্জন নীতির ক্ষেত্রে আমরা এইভাবে করে কি করতে পারি, আমরা শিখে ফেলতে পারি যে কিভাবে হিলিয়ামের ক্ষেত্রে এটা একটা বললাম। তো তোমাদের জন্য আমার কোয়েশ্চেন থাকবে একটা, আশা করি তোমরা এটা সবাই বুঝতে পেরেছো।
আর একটু যদি ক্লাসটা তোমাদের সত্যি ভালো লেগে থাকে এবং আমি যদি তোমাদেরকে সত্যি অনেক ভালো বুঝাতে পারি, আমার ক্লাসটা একটু তোমাদের প্রোফাইলে শেয়ার করে দাও, ঠিক আছে, যাতে তোমার বন্ধুরা কি করতে পারে, উপকৃত হইতে পারে আমার এই ক্লাসটার মাধ্যমে। তাহলে চলো, পাউলির বর্জন নীতির ক্ষেত্রে তুমি কি শিখবা। পাউলির বর্জন নীতিটা হচ্ছে ব্যাখ্যাটা শিখবে, দেন হিলিয়ামের ক্ষেত্রে শিখবে, আরেকটা হচ্ছে তুমি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে শিখবে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ম্যাগনেসিয়ামের লাস্টে ইলেকট্রনটি হচ্ছে ইলেকট্রনের ক্ষেত্রে পাউলির বর্জন নীতির ব্যাখ্যাটা শিখবে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা সেটা শিখবে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে শিখবে, অক্সিজেনের ক্ষেত্রে শিখবে, নাইট্রোজেনের ক্ষেত্রে শিখবে। আর এটা হিলিয়াম তো আমি দেখালাম, ঠিক আছে। অবশ্যই এটা চেষ্টা করবে সর্বশেষ কক্ষপথে যেন 2টা ইলেকট্রন থাকে সেই মৌলগুলো, যেমন ম্যাগনেসিয়ামের থাকবে, এটার ক্ষেত্রে তুমি মিলাতে পারবে। আর দেন হচ্ছে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও থাকবে, মানে একটি থাকলে তো তুমি সেটা বুঝাইতে পারবা না। যেমন ধরো হাইড্রোজেনের ক্ষেত্রে কি তুমি পাউলির বর্জন নীতিটাকে পুরোপুরি ভালোভাবে ব্যাখ্যা করতে পারবা, কারণ অবশ্যই 2টা ইলেকট্রন থাকতে হবে, কারণ আমাদেরকে বলা হয়েছে যে 2টি ইলেকট্রনের মধ্যে ইলেকট্রনের 3টি কোয়ান্টাম, প্রথম ইলেকট্রনের 3টি কোয়ান্টাম সংখ্যার মান একই, বাকিটা হচ্ছে ভিন্ন। তাহলে দেখতে হবে সর্বশেষ কক্ষপথে যেন এক না থাকে, এরকম কোনো মৌল নিব না। তাহলে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, অক্সিজেনের ক্ষেত্রে শিখবে, নাইট্রোজেনের ক্ষেত্রে শিখবে এবং হিলিয়ামের ক্ষেত্রে পাউলি বর্জন নীতিটা শিখবে এবং কোয়ান্টাম সংখ্যার সেটটাও শিখবে, যে কোয়ান্টাম সংখ্যার সেট আকারে কিভাবে লেখা যায় সেটা শিখবে। তো আশা করি আজকে আমি তোমাদের কাছে আমার ক্লাসটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি এবং যে টপিকগুলো আমি আলোচনা করেছি চেষ্টা করেছি যে যত সহজ ভাষা তোমাদেরকে বোঝানো যায়। তো দেখি কারা কারা আমার সাথে লাইভে আছো। তোমরা কি ক্লাসটা বুঝতে পেরেছো? তো আমাকে একটু জানাও। কারা কারা আমার সাথে লাইভে আছো আমাকে একটু জানাও, বুঝতে পারছো কিনা ক্লাসটা। ওকে, ঠিক আছে, তাহলে আজকে তোমাদের সাথে আমার ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি আবার নতুন আরেকটা টপিক নিয়ে আসবো, আমি বলে দিব যে, কারণ এটা যেহেতু একটা কোর্স সিস্টেম, আমি কিন্তু তোমরা একটু যখন বইটা খুলে দেখবে যে আমি একটা সিকোয়েন্স ধরে কিন্তু তোমাদেরকে পড়াচ্ছি। গত ক্লাসে আমি কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম, ওটার সাথে রিলেটেড ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছিলাম। দেন আজকে হচ্ছে অরবিটালের আকৃতি এবং 3 ধরনের নীতি তুমি কিভাবে ব্যাখ্যা করবে সেটা নিয়ে আলোচনা করেছি। তো মোটামুটি আমরা যদি এভাবে ক্লাসগুলো করি আমাদের কিন্তু এই চ্যাপ্টারটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং তোমাদের কাছে খুবই ইজি লাগবে। তো আমি যতটুকু তোমাদেরকে পড়িয়েছি তুমি একটু চেষ্টা করবে বাসায় ততটুকু একটু পড়ার জন্য। দেন ওখান থেকে যদি কোনো প্রবলেম তোমাদের ক্রিয়েট হয় সেক্ষেত্রে আমাকে তোমরা নেক্সট ক্লাসে কিন্তু একটু বলবে যে এই বিষয়গুলো বুঝি নাই বা এই বিষয়গুলো আমাদের বোঝা হয় নাই, সেগুলো নোট ডাউন করে রাখবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে এবং আমার ক্লাসটা বেশি বেশি করে তোমাদের প্রোফাইলে শেয়ার করে দিবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।